করতাম। সুন্দরবনে বাঘ থাকে না, সিংহ থাকে, এটা বলেন। এই ডায়লগটা এটা আসলে সে সুপারস্টার, সে হয়তোবা তার আমি এটা ক্লিয়ার করতে চাই। ওকে, এখন কি কাজ করছেন? লালসারি সিনেমার তো এখন রিলিজের পথে, রিলিজ করে দিব। গানটা আপনারা ইতিমধ্যে পেয়েছেন, আরো গান আছে যেটা আমি পর্যায়ক্রমে আসলে দর্শকদের সামনে নিয়ে আসবো। আর এছাড়া আমার দুটো সিনেমা সাইন করা আছে, কাজ শুরু করব। ওটিটি প্ল্যাটফর্ম থেকে প্রচুর অফার্স আসছে আমার, তো সেটাও দেখা যাক। আজকে ওটিটিতে আমরা অপু বিশ্বাসকে কবে পাবো, বা এটা নিয়ে তার প্ল্যান পেয়েছেন ভেরি, মানে এই তো ঈদে আমার একটা ওটিটি প্ল্যাটফর্মে একটা রিলিজ হয়েছে, ছায়াবাজি টিভি থেকে। তো এটাতে খুব ভালো সাড়া পেয়েছি। আমার ভিতরে এক ধরনের ভয় বা আতঙ্ক কাজ করছিল, যেহেতু আমি টোটালি বড় পর্দার মানুষ। আমার আইডিয়াই ছিল না যে ছোট পর্দার কাজ করলে আসলে আমার জায়গা বা অবস্থানটা কোথায় যাবে, কিন্তু এখন দেখলাম যে না, অসম্ভব ভালো। এখন কন্টিনিউ করব। প্রচুর অফার্স জমা হয়ে আছে, দেখা যাক, পরে বলতে পারবো। ওকে, যখন আপনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন 2006 সালে, তখনকার ইন্ডাস্ট্রি যেমন ছিল কিংবা কাজের পরিবেশটা যেমন ছিল, কিংবা আপনারা আর্টিস্ট যতজন আর্টিস্টরা মিলেমিশে আপনারা কাজ করতেন, এই সময়টাতে এসে আপনার কাছে কি মনে হয় যে ইন্ডাস্ট্রি কতটুকু চেঞ্জ হয়েছে? আমি যখন সিনেমায় এসেছি তখন আসলে আমাদের সিনেমার কিন্তু এক ধরনের ক্রান্তিকাল বলতে পারেন। সেটা হচ্ছে যে বিশেষ করে যে আমাদের অশ্লীলতার এক ধরনের ব্যাপারটা যাচ্ছিল, ওটাকে কিন্তু আমি শক্ত হাতে ধরেছি। কারণ আমি যখন কাজ করেছি তখন আপনি দেখে থাকবেন যে আমি কাইন্ড অফ বোরখা পরে কাজ করতাম। কারণ আমার কাছে অশ্লীলতা মানেই মনে হতো যে একটা নায়িকার প্রেজেন্ট, সেই নায়িকার প্রেজেন্টটা যদি খুব শালীন হয় তাহলেই হয়তো অশ্লীলতা থেকে বের হওয়া সম্ভব। আমি কিন্তু এমনও আছে যে আমি একটা লেহেঙ্গা পরেছি হাতাওয়ালা, আবার কিন্তু তার উপরে ওড়নাও পরেছি, যেখানে ওড়না পরার কোনো প্রয়োজন আসে না। এবং স্বাভাবিকভাবে নর্মাল মেয়েরাও যদি একটা হাতাওয়ালা ড্রেস পরে বা লেহেঙ্গা পরে তখন ওড়নার প্রয়োজনটা আসে না ওইভাবে। আমি কিন্তু তাও করেছি। কেন করেছি? আমি চেয়েছি যে মেয়ে দর্শকরা যেন আমাদের সিনেমা হলে আসে, এবং একটা আমরা যেভাবে বিজনেসটা চিন্তা করি, একটা মেয়ে যদি সিনেমা হলে দেখতে আসেন তার সাথে 3 জন পুরুষ লোক আসে, তার হাজবেন্ড হতে পারে, তার ভাই হতে পারে, বা তার ছেলে সন্তান হতে পারে। তার মানে একটা দর্শককে আমি হলে আনতে পারলে 3টা দর্শক আমি অটো পেয়ে যাচ্ছি। সেই চিন্তা করে কিন্তু আমি সেই ক্রান্তিকালটাকে এনে আজকে আমি অপু বিশ্বাস কিন্তু কাজ করেছি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমরা যারা এখন ইদানিং কাজ করছি, আমাদের সেই দায়বদ্ধতাও কাজ করেছে মহিলা দর্শককে আমরা কিভাবে হলে আনতে পারি। তবে আমার বিশ্বাস, ছোট্ট করে বলি, আমার লালসারি সিনেমাটা রিলিজ হওয়ার পর একটা মহিলা দর্শক হয়তো ঘরে থাকবে না, অবশ্যই আসবে। ওকে, সো আপনার এত কনফিডেন্ট কেন? কারণ আমার কাছে মনে হয় আমি যখন বললাম না যে ক্রান্তিকালে আমি যখন এই ধরনের ড্রেস আপ করে সিনেমা করেছি, আমার অনেক প্রযোজক বলেছে যে অপু লেহেঙ্গা না পরে চলো বোরকা পরেই কাজ করি, আমরা তালিফ লাইলা বানাচ্ছি। আমাকে এরকমও অনেক কটু কথা শুনতে হয়েছে, আমি এটা কানে নেইনি। তারপর অনেকেই বলছে অনুদানের সিনেমা আর কি বানিয়েছে, কি দেখবে। আমার কিছু আত্মবিশ্বাস কাজ করে। আমার আত্মবিশ্বাস যে আমার দর্শক যারা আছে, বিশেষ করে মেয়ে ফ্যান ফলোয়ার যারা আছে, তারা সকলে তাদের পরিবার নিয়ে আমার সিনেমা দেখতে আসবে। একদম। আপনারা যখন অনেক ছবি করেছেন, বিশেষ করে আপনি কিংবা শাকিব খান, আপনাদের এমন অনেক মুভিতে এমন কিছু অদ্ভুত অদ্ভুত ডায়লগ আছে, কিংবা এমন কিছু প্রোনাউন্সিয়েশনের কিছু ইংলিশ আছে যেগুলো নিয়ে মানুষ প্রায় অনেক মিমিক্রি করে, অনেক মজা করে। তো এগুলো নিশ্চয়ই আপনাদের চোখে পড়ে। তো এই বিষয়গুলো কেমন লাগে যে হায় হায় আমি এরকম প্রোনাউন্স করে আমি বলেছি, এরকম আমি ডায়লগ দিয়েছি, এগুলো কেমন লাগে? এনজয় করি, কারণ দর্শকদের জন্যই, হয়তো বা পজিটিভ আর নেগেটিভ না, তো তারা মিমিক্রি করেন, আমরা করেছি জন্য, না করলে হয়তো বা তার মিমিক্রি করার স্পেসটা পেতেন না। সো আমি এটা সাধুবাদ জানাই। তো এরকম কিছু ডায়লগ কি আমাদেরকে এখন শোনা যাবে? যারা মানে যেগুলো পছন্দ করতে পারে তারা অনেক, বা যেগুলো অনেক ভাইরাল হয়েছে? না, আমার খুব একটা ভাইরাল হয়নি, তবে আমি জানি না। শাকিব খানের কিন্তু অনেকগুলো ভাইরাল হয়েছে, অনেকগুলো ডায়লগ ভাইরাল হয়েছে, এরকম দুই একটা ডায়লগ আমাদের। শাকিবেরটা আমার মনে নেই, যেহেতু আমরা অ্যাক্টিভ করতাম। সুন্দরবনে বাঘ থাকে না, সিংহ থাকে, এটা বলেন। এই ডায়লগটা এটা আসলে সে সুপারস্টার, সে হয়তোবা তার আমি এটা ক্লিয়ার করতে চাই আসলে, যারা মিমিক্রি করেন বা এটাকে নেগেটিভ ভাবে নেন, আমি এটা আসলে শাকিব যেটা বোঝাতে চেয়েছে যে সুন্দরবনে মানে বাঘ থাকে না, সিংহ থাকে। সে বোঝাতে চেয়েছে যে সে যেহেতু বাংলা ইন্ডাস্ট্রির একজন কিং খান, তো এখানে সে আছে, সহকারে আরো অনেকেই আছে, এবং সে ওটা বলছে, মানে আমার মনে হয় ডায়লগটা কথা ভুল হচ্ছে। সে বোঝাতে চেয়েছে যে আমাকে যদি সুন্দরবনেও পাঠিয়ে দেওয়া হয় আমি ভালো সিনেমা করে দেখাবো।
তার কনফিডেন্স লেভেলটা বোঝাতে চেয়েছে যে আমি যেহেতু শাকিব খান বাংলা ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছি, তা আমাকে শুধু বাংলা চলচ্চিত্র দিও না, আমাকে যদি মানে লাইক নদীতেও বসায় দাও, আমাকে ঘাটেও দাঁড় করায় দাও, আমি কিন্তু ভালো সিনেমা তোমাদের সামনে দাঁড় করাবো। আসলে শাকিব খানের চিন্তাটা ছিল কিন্তু এই রকম। কিন্তু হয়তোবা হয় না যে আমরা তো মানুষ, কথা তো মুখস্থ করে কেউ বলি না, আবেগ থেকে বলা হয়, হঠাৎ করে মনে হচ্ছে সেখান থেকে কথা বলা হয়, সেই কথাটাকে সে বোঝাতে গিয়ে একটু ডিফারেন্ট প্যাটার্ন হয়ে গেছে। কিন্তু বেসিক্যালি সে বোঝাতে চেয়েছে যে আমি শাকিব খান তোমাদের জন্যই, সুতরাং আমাকে যেখানেই পাঠাও না কেন আমি তোমাদের সুন্দর চলচ্চিত্র উপহার দিতে পারবো। ওকে, শাকিব খানের অনেক অনেক প্রশংসা আপনার মুখ থেকে শুনছি, এটাই খুবই স্বাভাবিক। সো তাকে মানুষ হিসেবে আপনি কত মার্ক দিবেন? মানুষ হিসেবে সে অসম্ভব বোকা, এটা আমি এক বাক্যে বলবো। তাকে যা বোঝানো যায় সে অনেক দ্রুত বোঝে এবং খুব দ্রুত মানুষকে বিশ্বাস করে। অনেক সময় তার বিশ্বাসের মানে চান্সেস মানুষ নেয়, আর অসম্ভব ভালো মনের একজন মানুষ। ওকে, সো আমরা ঈদ আড্ডায় ছিলাম, আমরা এই ঈদ আড্ডায় অনেক জটিল জটিল পয়েন্টসে চলে যাচ্ছিলাম। সো আশা করছি যে যারা যারা শুনছিলেন কিংবা দেখছিলেন তারা হয়তো কিছুটা হলেও এনজয় করছেন, বিকজ অনেক নতুন নতুন ইনফরমেশন আমরা পেয়েছি। অপু বিশ্বাসের কাছে প্রশ্ন করতে চাই যে এই মুহূর্তে যদি আপনি কারোর সাথে প্রেম করেন এবং বাস্তবিক অর্থে যদি কারোর সাথে প্রেম করতে হয়, ইন্ডাস্ট্রির কোন নায়কের সাথে প্রেম করবেন? আসলে নায়কদের সাথে কেন প্রেম করতে হবে? আমার কাছে মনে হয় যে প্রেম করতে হবে আমার ক্যামেরার সাথে, প্রেম করতে হবে আমার কাজের সাথে, কারণ প্রেম ভালোবাসা না থাকলে কোনো কাজে সাকসেস পাওয়া যায় না। তো সাকসেসের জন্য আমাদের কাছে প্রেমটা অনেক ইম্পর্টেন্ট। সবশেষে একটি কথাই বলবো যে বাংলা চলচ্চিত্রকে ভালোবাসুন, বাংলা কৃষ্টি কালচারকে ভালোবেসে বাংলা চলচ্চিত্র দেখতে আসুন। আর অবশ্যই কৃষ্টি কালচার, যেহেতু বললাম এই কৃষ্টি কালচারের সাথে আমার লাল শাড়িটা থাকে, যখনই রিলিজ হবে অবশ্যই আপনারা কাছে পাশে প্রেক্ষায় গিয়ে আমার লাল শাড়ি। একদম, ধন্যবাদ। একদম অবিশ্বাস, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এত ব্যস্ততার মাঝে ঈদের দিনে আজ আপনি আমাদের অফিসে এসেছেন, স্টুডিওতে এসেছেন, আমাদের সময় দিয়েছেন, আমাদের দর্শকদের কিছুটা আনন্দ দিয়েছেন, এন্ড থ্যাংক ইউ সো মাচ। ঈদ মোবারক আপনাকে আবারও। ডিয়ার লিসনার্স এন্ড ভিউয়ার্স, আপনারা যারা যারা এতক্ষণ আমাদের এই বিশেষ আয়োজনটি দেখছিলেন, আপনারা সবাই জানেন চলছে রেডিও টুডের 3 দিন ব্যাপী বিশেষ আয়োজন খোশ আমেজে জোশ ঈদ। আর আজকে সেই খোশ আমেজে জোশ ঈদ আড্ডার স্পেশাল গেস্ট ছিলেন অপু বিশ্বাস। আগামীকালও ভালো যাবে, তারপরের দিনটা অনেক অনেক বেশি ভালো যাবে। আর দিনটাকে অনেক বেশি সুন্দর রাখার জন্য আপনারা থাকুন রেডিও টুডে FM 89.6 এর সাথে। সবাই ভালো থাকুন। শাওন ছিলাম এতক্ষণ আপনাদের সাথে, ভালো থাকবেন। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।